টি-20 সিরিজে আফগানিস্তানকে বাংলা ওয়াশ করে আকাশে উঠছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের শুরুতেই সেখান থেকে ধপাস করে পড়ে গেল মাটিতে। 5 উইকেটে হেরেছে, 17 বল বাকি থাকতে হেরেছে। আফগানিস্তানের কাছে একরকম অসহায় আত্মসমর্পণই করেছে বাংলাদেশ। কোনো একটা ফেজে মনে হয়নি যে এই ম্যাচটা বাংলাদেশ জিততে পারে, জিতলেও জিততে পারে। হবেটা কিভাবে? টস জিতে বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ আগে ব্যাটিং নেওয়ার সময় বললেন যে এইটা উইকেটে 280 রান ভালো স্কোর হবে, সেইখানে বাংলাদেশ মাত্র 221 রান করেছে, অর্থাৎ 60 রানের মতো কম তো আমরা ব্যাটিংয়েই করেছি। এবং 50 ওভারের একটা ইনিংসে মোটামুটি 28 ওভারই আমরা ডট বল দিয়েছি। 221 রানের বেশি আসলে হবেটা কিভাবে? ফলে এই ম্যাচটা আমরা হেরে গিয়েছি, শুধু হেরেই যায়নি। 2027 ওয়ানডে বিশ্বকাপ, যেটা আরো 2 বছর পরে, সেই বিশ্বকাপে খেলাটা, সরাসরি কোয়ালিফাই করাটা বাংলাদেশের জন্য আরো অনিশ্চিত হয়ে গেল। হ্যাঁ, অনেক সময় বাকি রয়েছে, অনেক ম্যাচ বাকি রয়েছে, অনেক সিরিজ বাকি রয়েছে, কিন্তু বাংলাদেশের এই সিরিজটাতে যেইভাবে আমরা র্যাঙ্কিংয়ে 10 নম্বর থেকে 9 নম্বরে উঠতে পারতাম, সেই সম্ভাবনার জায়গাটা শেষ হয়ে গেল। ইনফ্যাক্ট এখন সিরিজটাই আমরা বাঁচাতে পারি কিনা, সেই দিকেই মেহেদী হাসান মিরাজের দলের দিকে চোখটা আসলে থাকবে। পরের 2টা ম্যাচ সেই জন্য বাংলাদেশকে জিততেই হবে। সেক্ষেত্রেও আমরা র্যাঙ্কিংয়ে 9 নম্বরে উঠতে পারবো না, এই 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাইং স্পটের বাইরেই থাকবো, কিন্তু অ্যাটলিস্ট সামনের সিরিজগুলোর জন্য সেইটা একটা আত্মবিশ্বাসের জায়গা দিতে পারে। নইলে কিন্তু আমরা যতই হালকাভাবে দেখি না কেন, ওই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করাটা বাংলাদেশের জন্য তুমুল অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। এই যে ম্যাচটা হলো, যেই ম্যাচটাতে বাংলাদেশ এইভাবে হেরে গেল, সেইখানটাতে টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন? বোলারদের, ফিল্ডারদের দায় দেওয়ার কি কোনো উপায় রয়েছে, নাকি ব্যাটিংয়েই আমাদের সর্বনাশটা হয়ে গিয়েছে? 221 রান যখন বাংলাদেশ করেছে, আফগানিস্তানের জন্য এই রান চেস করাটা খুব ইজি ছিল। স্পেশালি আরো ইজি হয়ে যায় যখন তাদের ওপেনিং পার্টনারশিপে 50+ রান উঠে যায়। 52 রান উঠে যাওয়ার পর ইব্রাহিম জাদরানকে আউট করে প্রথম ব্রেক থ্রুটা এনে দিলেন তানভীর ইসলাম। তারপরে যখন সিদ্দিকুল্লাহ অটলের উইকেটটাও নিয়ে নিলেন তানজিম হাসান সাকিব, পরপর 2টা উইকেট কিন্তু আমরা পেলাম। কিন্তু এরপরে আফগানিস্তান আরো একটা স্টেডি পার্টনারশিপ করেছে। তারা জানতো যে এই উইকেট এত ভালো উইকেট, সেইখানটাতে রানেরও কোনো প্রেশার নেই, ফলে তারা ওই সময় নিতে পেরেছে এবং সেই পার্টনারশিপটাতে রহমত শাহ এবং রহমানুল্লাহ গুরবাজ বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা আসলে এক অর্থে নিয়েই চলে গিয়েছেন। হ্যাঁ, আপনি যতই বলেন না কেন, ওইখানে 30 ওভার শেষে গিয়ে তারপরে তাদের যে স্কোরটা ছিল, ওইখানটাতে আমরা 5 বলের মধ্যে এই 50 করা 2 ব্যাটসম্যানেরই উইকেটটা তুলে নিয়েছি। কিন্তু সেই উইকেটটা তুলে নিল প্রথমে ওইখানটাতে, স্পেশালি মিরাজের কথাটা বলতে হবে। মিরাজ যে দুর্দান্ত একটা ডেলিভারিতে ওইখানটাতে বোল্ড করে দিলেন গুরবাজকে। তার আগে রহমত শাহর উইকেটটা নিয়ে ব্রেক থ্রুটা দিয়েছিলেন তানজিম সাকিব। কিন্তু ততক্ষণে আসলে টু লিটল টু লেট, অনেক দেরি হয়ে গিয়েছে। এরপরেও যদিও বাংলাদেশ আপনি এক হিসাবে ম্যাচের কন্টেস্টে ছিল, যে না ঠিক আছে, শেষ 10 ওভারে যখন যাচ্ছে তখনও তো তাদের মানে ওইখানটাতেও বাংলাদেশ ম্যাচে হয়তো ছিল 8 ওভারে 39 রান লাগে, বাংলাদেশ ম্যাচে ছিল। তানজিম সাকিবকে 1 ওভারে 3টা 4 মেরে আজমতুল্লাহ ওমর যাই ম্যাচটা আবারও পুরোপুরি শেষ করে দিলেন। তারপরে আর 7 ওভারে লাগতো হচ্ছে গিয়ে 27 রান, সেই রানটা তারা আর অত দূর যেতে হয়নি। যেটা বললাম, 17 বল বাকি থাকতেই ম্যাচটা তারা জিতে গিয়েছে। ফলে বোলিং এর এই জায়গাটাতে আমরা অ্যাপারেন্টলি 2-1টা ফেজ একটু প্রেসারের মধ্যে ফেললো। আফগানিস্তানের রান চেষ্টা খুবই প্রফেশনাল হয়েছে এবং বাংলাদেশকে তারা আসলে ন্যূনতম চান্সও দেয়নি। ব্যাটিংয়ে আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে এবং সেইখানটাতে শুরুতেই যেমন আমরা 3-3টা উইকেট হারিয়েছি। তানজিদ হাসান তামিম তিনি একটা লাইফ পাওয়ার পরে সেটা কাজে লাগাতে পারেননি। আরো একবার এই জিনিসটা তার মাধ্যমে আমরা তার মধ্যে দেখতে পেলাম। 10 বলে 10 রান করে তিনি আউট হয়ে গেলেন। নাজমুল হোসেন শান্ত 2 রান করে একটা ভেরি সফট ডিসমিসাল। এবং এই যে ম্যাচটাতে যার ওয়ানডে ডেবু হয়েছে সাইফ হাসান, দারুণ ছন্দে যিনি ছিলেন টি-20 ফরম্যাটে, তিনি 26 রান করে যখন আউট হয়ে গেলেন একটা বিগ শটের চেষ্টায়, আমাদের ওই জায়গাটাতে আমরা হারিয়ে ফেললাম হচ্ছে গিয়ে 3টা উইকেট 52 রান 53 রানের মধ্যে। সেইখান থেকে একটা পার্টনারশিপ হয়েছে বটে মেহেদী হাসান মিরাজ এবং তাওহিদ হৃদয়, তাদের 101 রানের পার্টনারশিপ হয়েছে, কিন্তু সেই 101 রানের পার্টনারশিপ করতে তারা 142টা বল লাগিয়ে ফেলেছেন এবং দুইজনের কারো স্ট্রাইক রেট আসলে 70 পর্যন্ত পৌঁছায়নি।
56 রান করেছেন যে তাওহিদ হৃদয়, তিনি এই জন্য 85টা বল খেলেছেন। আর হচ্ছে গিয়ে 87 বল খেলে 60 রানের ইনিংস খেলেছেন হচ্ছে গিয়ে মেহেদী হাসান মিরাজ। হ্যাঁ, তারপরেও তারা ইনিংসটাকে একটা স্টেডিনেস দিয়েছিলেন। 30 ওভার শেষে বাংলাদেশ যেই জায়গাটাতে ছিল 3 উইকেটে 131, ইনফ্যাক্ট সেই জায়গাটাতে তো শেষ 20 ওভারের রানটা ডাবল হতেই পারতো, 280 না হলে 260 রান তো ইনফ্যাক্ট হতেই পারতো। 35 ওভার শেষেও কিন্তু বাংলাদেশের স্কোরটা ওই যে 3 উইকেট হারিয়েই আমরা কিন্তু 150 পেরিয়ে গিয়েছিলাম, কিন্তু সেইখান থেকেও শেষ 15 ওভারে 7 উইকেট হাতে নিয়ে 100 রান, 110-20 রান, মানে 110 রান তো এটা হতেই পারতো। 250+ রান হওয়াটা খুবই স্বাভাবিক ছিল, এবং সেইটা হলেও যে বাংলাদেশ ম্যাচটা জিততো তা নয়, কিন্তু ওইটা আমরা পারিনি, ওই জায়গাটাতে আমরা ব্যর্থ হয়েছি। প্রথমে হচ্ছে গিয়ে মিসফিল্ডে রান নিতে গিয়ে রান আউট হয়ে গেলেন তাওহিদ হৃদয়, তারপরে ওই মেহেদী হাসান মিরাজকে আউট করে দিলেন রাশিদ খান। আর রাশিদ খান তো এখন জাকের আলী অনেকের একেবারে তার বাধা উইকেট হয়ে গেছে, গুগলিতে তিনি আরো একবার তাকে আউট করলেন, আর নিজের স্পেলের শেষ ওভারটাতে তিনি নুরুল হাসান সনের উইকেটটা তুলে নিলেন। 200 উইকেট এই ম্যাচের মাধ্যমে রাশিদ খানের হয়ে গেল। ফলে আমরা শেষ দিকে গিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছি। আমাদের স্কোরটা ইনিংসের শুরুতে আমাদের 280 টার্গেট ছিল ক্যাপ্টেনের কথা অনুযায়ী, যে 280 উইকেট, তারপরে গিয়ে 250-260 হওয়াটা একটা খুবই পসিবিলিটি ছিল 30 ওভার শেষে, ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে আপনি 35 ওভার শেষেও, কিন্তু আমরা মাত্র 221 রানেই অল আউট হয়ে গেছি 7 বল বাকি থাকতে। এইটা আসলে কোনোভাবেই আফগানিস্তানের বিপক্ষে ডিফেন্ডেবল টোটাল বলে আমার কাছে মনে হয় না, এবং আমরা ম্যাচটা হেরে গিয়েছি। এখন টার্নিং পয়েন্টের কথা যদি বলেন, সেটা কোনটা? যেই পার্টনারশিপটা বাংলাদেশের ওই শুরুর বিপর্যয় কাটাতে সাহায্য করেছে, সেই মেহেদী হাসান মিরাজ এবং তাওহিদ হৃদয়ের ব্যাটিং এর অ্যাপ্রোচটা ইনিশিয়ালি হয়তো সেটা ভালো ছিল, কিন্তু দুইজনের কেউ কিন্তু ইনিংসটা শেষ করতে পারেননি বলে শেষ পর্যন্ত যদি তারা থাকতেন, শেষ ওভারগুলোর দিক পর্যন্ত যদি তারা তাদের একজন অন্তত পক্ষে থাকতেন, তাহলে কিন্তু ইনিংসটা অন্যরকম হতে পারত। এবং যেটা বললাম যে দুইজনের কারো স্ট্রাইক রেটই 70 পর্যন্ত পৌঁছায়নি। ওয়ানডে ক্রিকেটের এখনকার সময় এটা আসলে ভেরি পুয়ার রিটার্ন, এটা বলতে হবে। এবং যেটা বলছিলাম যে কমেন্টেটররা বলছিলেন, আমি হিসাবটা আসলে দেখিনি, কমেন্টেটররা বলছিলেন একদম শেষ দিকে এসে যে বাংলাদেশের এই ইনিংসটাতে 169টা ডট বল, তার মানে 28.1 ওভার ডট বল। আমরা 48.5 ওভার ব্যাটিং করেছি 50 ওভারের একটা ইনিংসে। যদি আমরা 28 ওভার ডট বল দেই, তাহলে ইনিংসটা কোথায় গতি পাবে, কোন গতিটা পাবে বাংলাদেশ? তাই আফগানিস্তানের কাছে এই ম্যাচটা যে 5 উইকেটে হেরে গেল, আমি মনে করি এই জায়গাটাতে টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের ব্যাটিং ব্যর্থতা, এবং আমাদের এই 50 ওভারের ইনিংসে 28 ওভার ডট বল দেওয়াতেই এই ম্যাচটা আমরা হেরে গিয়েছি। ওইটাই বাংলাদেশের পরাজয়ের টার্নিং পয়েন্ট। একমত কি হবেন আপনি?